আহ, নমস্কার। আমি ইন্দ্রনীল দে। আমি রাইট উইং অর্থাৎ ইন্ডিক উইং যেটাকে বলা হয় ইন্ডিয়াতে। তো সেই পার্টিকুলার পলিটিক্যাল দলের বিশেষ কিছুগুলো ন্যারেটিভে ভুল যেটা আমার আছে বলে মনে হয় সেগুলি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তো প্রথমে ডেফিনেটলি আমার বক্তব্যটা পেশ করার আগে এই যে রাইট উইং বা ইন্ডিক উইং এই জিনিসটা কি সেটা আমি একটু উল্লেখ করে বোঝাতে চাই। ভারতবর্ষ, যেটাকে অনেকে ইন্ডিয়া বলে, অনেকে হিন্দুস্তান বলে, নানান জায়গায় নানান ভাষায় নানান শব্দ ব্যবহার করা হয় এই পার্টিকুলার জায়গাটার জন্য। এই পার্টিকুলার জায়গা মানে কোন জায়গা? এই হিমালয় যেটা আছে, হিমালয়ের ঠিক সাউথ ডিরেকশনে যে পেনিনসুলাটা পড়ছে, যে এই যে একটা ট্রায়াঙ্গুলার পিস অফ ল্যান্ড যেটা আছে, সেইটাকেই ভারতবর্ষ বলা হয়। ঠিক আছে? তো এই ভারতবর্ষে নিজস্ব একটা কালচার ছিল যেটা অনেক আগে থেকে, যেটা আমি রাইট ফ্রম দ্য ডন অফ সিভিলাইজেশন। আপনি যদি দেখতে চান যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশনের মধ্যে কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল। ভারতের যেই ইন্ডিজিনাস যে সিভিলাইজেশন ছিল সেটাও কিন্তু তার মধ্যে ছিল, যার সাথে আরও অনেক, যেরকম ইজিপশিয়ান বলুন, মেসোপটেমিয়ান বলুন, বা আরও নানান চাইনিজ সিভিলাইজেশন, সেগুলো কিন্তু ছিল তখনকার টাইমে। তো তখনকার থেকে আজ অবধি এই যে ভারতের যে নিজস্ব একটা নেটিভ কালচার আছে, সেটাকে বজায় রাখা বা এই বজায় রাখার জন্য যে এত বছরের লড়াই, আহ, সেটা হয়তো আজকে এসে একটা পলিটিক্যাল টার্ন ওভার নিয়েছে কিছুটা বলতে পারি। ঠিক আছে? মানে এই যে, মানে দেখুন, আপনি কিন্তু দেখবেন যে এরকমভাবেই এতটা টাইম ডিউরেশন ধরে কিন্তু অলমোস্ট কোনো অ্যানশিয়েন্ট কালচারই কিন্তু এতটা অব্দি ছুটে আসতে পারে না, উদ্ধার করে আসতে পারেনি এই 2021 অব্দি। আমি এই আজ যে ভিডিওটা বানাচ্ছি, দিস ইজ 2021। তো এখন অব্দি কিন্তু এই না ইজিপশিয়ান কালচার আছে, না মেসোপটেমিয়ান কালচার আছে, না বেবিলনিয়ান কালচার আছে, না চাইনিজ কালচার আছে, কিচ্ছু। ইনফ্যাক্ট ভারতীয় কালচার আছে বলা ঠিক হবে না, কারণ সেই সময় বা সেই আহ, তখনকার, মানে আমি যখন এই 5000 4000 বিসির কথা বলছি, তখনকার যে ভারতের কাছে ডেফিনেটলি এই কালচারে সেই অনেক কিছু জিনিসই নেই বা অনেক কিছু জিনিসই বদলে গেছে, মডিফাই হয়ে গেছে। সুতরাং আহ, কিন্তু তাও ডেফিনেটলি আমি এটা বলবো না যে নেই, নেই তো বলা একদমই ঠিক হবে না, ডেফিনেটলি আছে, বাট কিছুটা মডিফাই করতে, বাট আছে বটে। ঠিক আছে? এখনো কিন্তু সেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় যে পশুপতিকে পুজো করা হতো, এখনও সেটাকে পুজো করা হয়। এখনও সেটা ওয়ান অফ দ্য মেইন ডেটি অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। নানাজন নানান নামে ডাকে ওইটাকে। কেউ পশুপতি, যেরকম হারপ্পান সিভিলাইজেশনে যাকে পশুপতি বলে ডাকা হতো, মানে পশু মানে অর্থাৎ যে কোনো লিভিং ক্রিচার্স আছে সবাইকে গাইড করেছে, তাদেরকে পশুপতি মহারাজ বলা হতো বা পশুপতি ডিটি বলা হতো। সে একজন তখনকার লোকাল ডিটি, যেটাকে ইন কোর্স অফ টাইম সেটা মহাদেব বা শিব হয়ে যায়, শিবের ট্রান্সফর্ম হয়ে যায়, ভাষা চেঞ্জ হয়ে যায়, নানান কালচারাল অ্যাসপেক্টে ঢুকে আসে সেখানে, তো জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। আহ, তো এই যে এই কালচারাল ন্যারেটিভটা বা এই কালচারটাকে বজায় রাখার জন্য যে প্রচেষ্টাটা চলছে, সেটা এখনকার দিনে দাঁড়িয়ে একটা, যেরকম আমি বললাম, একটা পলিটিক্যাল টার্ন ওভার নিয়েছে। অর্থাৎ এই যে ন্যারেটিভটা যে ভারতের কালচারটাকে বাঁচিয়ে রাখতে হবে, বা আমাদের যে অ্যানশিয়েন্ট উইজডম যেগুলো আছে, যেগুলো নলেজ বা যেগুলো এই ফিলোসফি আমাদের যেগুলো, সেগুলোকে যাতে আমরা আমাদের আপকামিং জেনারেশনকে দিতে পারি, সেই মার্ভেলাস ফিলোসফিক্যাল আইডিয়াস বা যেই নলেজগুলো ছিল, তার জন্যই কিন্তু এই ইন্ডিক উইং বা যেটাকে সো কল্ড ইন্ডিয়ান রাইট উইং বলা হয়, সেটা উৎপত্তি হচ্ছে হচ্ছে বলছে, কারণ এটা আমার মতে এখনো ঠিকভাবে হয়ে ওঠেনি। ট্রান্সফরমেশন চলছে রাইট ফ্রম 2014, যবে থেকে নরেন্দ্র মোদীর বিজেপি গভর্নমেন্ট পাওয়ার হয়েছে, তখন থেকে তো একটা ইন্টেলিজেন্ট ইন্ডিক উইং অলরেডি ফরমেশন শুরু হয়ে গেছে তখন থেকে। তার আগে যারা ছিল ওই রাইট উইং, তারা কিন্তু বেসিক্যালি রেডিক্যাল হিন্দু ছিল। ওই তারা কম করবো মানুষ, তারা কিছু জানতো না, ইন জেনারেল মানে তারা রেডিক্যাল ছিল, রেডিক্যালরা রেডিক্যাল হয়, সেটা যে রিলিজনের, কোনো ইন্টেলিজেন্স ছিল না এর মধ্যে, কোনো ইন্টেলেকচুয়ালিটি ছিল না এদের মধ্যে।
ইন্টেলিজেন্স আসা শুরু হয়েছে এই পার্টিকুলার রাইট উইং গ্রুপটার মধ্যে রাইট আফটার 2014 আই থিঙ্ক, যার পর থেকে একটা আইডিওলজিক্যাল বা একটা অর্গানাইজড ফর্মে এই রাইট উইং আইডিওলজিটাকে ধীরে ধীরে গঠন করা হচ্ছে রাইট ফ্রম দেন। আর এখন 2021 এখনও কিন্তু ওই গঠনটা চলে যাচ্ছে আর ভবিষ্যতের জন্য এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। হঠাৎ করে কিন্তু এটা চলে আসে না, হঠাৎ করে এটা কোনো ম্যানিফেস্টো এমন কিছু নয় যে কেউ একটা বই না কার ম্যানিফেস্টোর মধ্যে যেটা একটা লিখে দিল চলে এলো ম্যানিফেস্টোটা। অনেকজন নানানজন নানান মত সবাই মিলে একসাথে জিনিসটাকে করে তুলছে। তো যেরকম বললাম যে এই পার্টিকুলার যে ন্যারেটিভটা আছে, আমি যেটা বললাম যে এতদিন মানে এতক্ষণ ধরে যেটা আমি ডিসক্রিপশন করে এলাম, এটার মধ্যে কিছুগুলো ভুল আছে যেটা আমার মনে হয় এই ইন্ডিক উইং বা রাইট উইংয়ের লোকেরা কিছুগুলো জিনিস তারা ভুল করছে। কি ভুল করছে তারা? দেখুন, ফর এক্সাম্পল আপনি একজন সোকল্ড ইন্ডিয়ান রাইট উইং বা যাকে আপনাকে আদর করে এই দেশবাসীরা ভক্ত বলবে, ভক্ত মানে আপনি ইন্ডিয়ার বা ভারতের ভক্ত, আপনি এখানকার কালচারের ভক্ত, আপনি এখানকার ফিলোসফিগুলোকে, এখানকার যেই একটা যেটাকে বলে না ব্যাকবোন, সেই ব্যাকবোনটাকে বা শিবধারাটাকে বজায় রাখার জন্য যেই লড়াইটা, আপনি সেটার ভক্ত। যাই হোক, তো এই যে আপনি বা আমি আমি ডেফিনেটলি ততক্ষণ বুঝে গেছেন আপনি, আমি আপনাদেরই দলের লোক, আমিও নিজেকে ইন্ডিক উইং বলি মনে করি, কিছু নেই, আমি নিজে তাই। আমার মনে হয় যে আমরা কোথাও না কোথাও একটা খুব বড় ভুল করে ফেলছি। এই যে ন্যারেটিভ ওয়ারফেয়ার যেটাকে বলা হচ্ছে, এই যে কমিউনিস্টের এগেনস্টে বা কমিউনিজম এর এগেনস্টে, ইসলামাইজেশনের এগেনস্টে একটা কালচারাল ইনফিল্ট্রেশন যেটা হচ্ছে, আই থিঙ্ক হচ্ছে বলে ঠিক হয়ে আসছে অলরেডি, রাইট ফ্রম দ্য টাইম অফ দ্য মুঘল ইনভেশন তখন থেকে হচ্ছে, এখন হয়ে যাচ্ছে। তো এগুলোর এগেনস্টে আমাদের যে ন্যারেটিভটা যেটাকে আমাদের ডেভেলপ করতে হচ্ছে, সেটা তো আছেই ডেফিনেটলি, কিন্তু আমার মতে ফেসবুক, ইনস্টাগ্রাম আর সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে কিন্তু লড়াইটা লড়ে গেলে আমার মতে আমাদের যেই স্বপ্নটা, আমাদের যেই ভারতের প্রতি যেই অ্যাম্বিশনগুলো আছে, যে আমরা যেটা চাই যে ভারত ফিউচারে গিয়ে সেই পজিশনে থাকুক, বিশ্বগুরু যেটা আমরা বলি, যেটা আমরা ভারতকে বানাতে চাই, সেটা কিন্তু আমার মতে এই ফেসবুক আর ইনস্টাগ্রামে কমেন্টে লড়ালড়ি করে হবে না। এটা কাইন্ড অফ একটা ডেড এন্ড, মানে এটার কোনো শেষ নেই। আপনি ওদের বলে যাবেন, ওরা আপনাকে বলে যাবে। আইডিওলজি তো আইডিওলজি না, আপনি তো ওদের ব্রেন ওয়াশ করতে পারবেন না কথা বলেছে। আপনি যতই ফ্যাক্ট দিন, তাদের যতই ডিবেট হারান না কেন, তারা যেটা তারা সেটাই থাকবে। যারা কমিউনিস্ট তারা কমিউনিস্টই থাকবে। যারা মনে করে যে ইন্ডিয়া ব্যাকওয়ার্ড ছিল আর এই যে হিন্দু বা হিন্দু রাষ্ট্র আইডিওলজিটা এটা দেশকে নিচুতে নিয়ে চলে যাবে, বা যারা হিন্দু, ঠিক আছে, যারা মন্দিরে যায় বা যারা ভগবদ গীতা পাঠ করে বা যারা বেদ উপনিষদে বিশ্বাস করে, তারা ওই গরুর গোবর খাওয়া, গোমূত্র পান করা, কিছুগুলো ইডিয়েটের থেকে বেশি আর কিছু না, যারা এই জিনিসটা ভাবে, তাদের মাইন্ডসেটটা ওরকম, ঠিক আছে। তারা ছোট থেকে যে ব্যাকগ্রাউন্ডে মানুষ হয়েছে বা ছোট থেকে যে অবজারভেশন বা যে আউটলুক তাদের সোসাইটির প্রতি, তাদের এটাই শিখিয়েছে। ইনফ্যাক্ট আমাদের এডুকেশন সিস্টেমও এইরকমভাবেই তৈরি করে নেবে, যাতে তারা নিজেদের কালচার বা নিজেদের আইডেন্টিটিটার প্রতি নিজেরাই ফোবিয়া একটা ধারণ করে। সো এনিওয়ে, আপনি যদি চান আপনাদের ভারত একটা বিশ্বগুরু হয়ে উঠুক, তার জন্যে বাক্য বের হলে হবে না, কথা বলা, এই যখন আমি বলছি বই লেখা বা এই ভাষণ দেওয়া, এই করা উচিত বা এই করা উচিত, এটা বলার লোক অনেক আছে কিন্তু করার লোক নেই। সুতরাং আমাদের যেটা চাই সেটা হচ্ছে কমিটমেন্ট, আমাদের কাজ করতে হবে। দেশটা যেটা আমরা বানাতে চাইছি বিশ্বগুরু, সেটা এমনি এমনি চলে আসে না, তার জন্য অনেক স্ট্রাগল লাগবে। এই স্ট্রাগলটা যেন খালি ওই ফেসবুকের কমেন্ট সেকশনে বন্দি না থাকে, এই স্ট্রাগলটা কিন্তু রিয়েল লাইফে ফেস করতে হবে, পড়াশোনা করতে হবে, কোম্পানি খুলতে হবে, পাওয়ার গঠন করতে হবে। কারণ ভারতবর্ষে বিশ্বগুরু হতে গেলে পাওয়ার ছাড়া কোনোদিনই হতে হবে না। শক্তি, পাওয়ার মানে কিন্তু খালি আমি
একটা ডিপ্লোম্যাটিক বা মানে কি বলবো, একটা পলিটিক্যাল পাওয়ারের কথা বলছি না, সব রকম পাওয়ার। একটা দেশকে ডমিনেশন আনতে গেলে একটা, একটা দেশকে ওই ডমিনেন্স করার মতো ক্ষমতাটা দিতে গেলে সে দেশে অনেক কিছু পাওয়া যায়, পলিটিক্যাল পাওয়ার চাই, তাদের একটা সফট পাওয়ার চাই, ডিপ্লোম্যাটিক পাওয়ার চাই, ফায়ার পাওয়ার চাই, ঠিক আছে? আরও যেটাকে বলে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার চাই, নানান ধরনের পাওয়ার চাই, ইকোনমিক পাওয়ার চাই। এই পাওয়ারগুলো কীভাবে আসে? ফেসবুকে কমেন্টে লড়ে গেলে, একটা ন্যারেটিভ ওয়ারফেয়ার করলে, ন্যারেটিভ ওয়ারফেয়ার তো হবেই, ডেফিনেটলি হবে। কিন্তু তার সাথে সাথে খাতা কলম উঠিয়ে ফেলো আর পড়াশোনা করতে লেগে যাও, কাজ করতে লেগে যাও। যে ফিল্ডই আছে না কেন, তুমি যদি ডাক্তার হও ভালো করে পড়াশোনা করো, যদি ইঞ্জিনিয়ার হও ভালো করে পড়াশোনা করো, যদি হিস্ট্রি স্টুডেন্ট হও ভালো করে পড়াশোনা করো। কারণ পড়াশোনা করতে হবে, তবেই তো আমরা ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যদি পড়াশোনা না করি, যদি ইনোভেশন না থাকে কান্ট্রিতে, যদি তাহলে দেশে ইন্ডাস্ট্রি কীভাবে আসবে, কোম্পানি কীভাবে আসবে, এই দেশেতে ইলন মাস্ক বা স্টিভ জবস কীভাবে জন্ম নেবে? আর যদি এই বড় বড় কোম্পানি না থাকে, ইন্টালেকচুয়ালস না থাকে, বুদ্ধিজীবীরা না থাকে, ঠিক আছে, যদি এখানে হার্ড ওয়ার্কিং লোক না থাকে, তাহলে এই দেশটা কোনো দিনই আমাদের ভারত বিশ্বগুরু হয়ে উঠতে পারবে না, সে তুমি ফেসবুকে বড় বড় কথা বলো না কেন। সুতরাং খাটো, পরিশ্রম করো আর নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ।